পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মিছিল সমাবেশ বলাইছে, কিন্তু হাসিনার শাসনকে যারা টিকায় রেখেছিল তারা কলে বহাল তবিয়তেই আছে। তারা অনেক শক্তিশালী, এমনকি প্রফেসর ইউনূসেরও ঘনিষ্ঠ। তাগের ডলা দিতে গেলে প্রফেসর ইউনূস পর্যন্ত আগায় এসে তাদেরকে বাঁচাইবে। কিন্তু সেই মালগুলারে আমার চিনায় দেওয়া জরুরি। আজকে তেমন একটা মাল রে চিনায় দেবো, আসেন দেখি। আওয়ামী লীগের সমস্ত অপকর্মের জন্য দায়ী আমরা, এবং আমাদেরকে তার জন্য শাস্তি ভোগ করা উচিত বা আমাদের রাজনীতি থেকে বঞ্চিত বের করে দেওয়া উচিত ইত্যাদি। এটা একটা ক্ষুদ্র গোষ্ঠী দীর্ঘদিন থেকে এই কথাগুলি বলে আসছে, কিন্তু এই কথাগুলির মধ্যে কোনো রকম সত্যতাও নেই। যেটা দোষারোপ করা হচ্ছে, আমরা কি বলি দোষর মানে ওনার সমস্ত অপকর্মের মধ্যে আমরা আছি। আমি ওনার কোনো অপকর্মের মধ্যে ছিলাম না। আমি তখন জাতীয় পার্টিকে সেই মহাজোটে রিপ্রেজেন্ট করেছি। আমরা কোনো সময় টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি, স্কুল কলেজ, হাট বাজার, ঘাট দখল এবং বিভিন্ন ধরনের ভাবে আমার এই কথাগুলো অনেকের সত্যি খারাপ লাগতে পারে, তারপরও বাস্তবতার নিরিখে এবং আমরা যে নতুন স্বপ্ন দেখছিলাম সেই স্বপ্নর এখনো কিছুটা বাকি রয়েছে বিধায়, আমাদের চোখে আছে বিধায় কিছু কথা বলতে চাই। শেখ হাসিনা প্রায় 1.5 দশক ধরে সারা দেশ জুড়ে যে ভয়ের সংস্কৃতি সৃষ্টি করেছিলেন, সেই ভয়ঙ্কর সংস্কৃতি ঢাকায় জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেটা গতকাল ভাঙচুর করা হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি ও তার প্রেক্ষাপটে যেসব কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন, দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে ভিডিওর অংশ বিশেষ বুঝতে পারবেন। প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি পর্যায়ক্রমে দেখে আসি। ঢাকায় জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেটা গতকাল ভাঙচুর করা হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে। এর ধরনের একটা কিছু ঘটতে পারে কিছুটা হয়তো ধারণা করা যেতে পারত, কারণ আমরা খেয়াল করেছি বেশ কিছুদিন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং জাতীয় পার্টির সাথে এক ধরনের সংঘাতময় পরিস্থিতির উদ্ভব হয়েছে। সেই প্রেক্ষাপটে এই ঘটনা ঘটলো, কিন্তু এই ঘটনাটা কি ভালো হলো বা এটাকে আমরা কিভাবে দেখব? আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে ঘটনাটির। ঘটনাটা যা ঘটেছে সেটা নিয়ে একটু কথা বলি, তারপর এটা তাৎপর্য নিয়ে আলাপ করা যাবে। এখানে জানা যায়, আমি একটা পত্রিকা প্রথম আলো থেকে পড়ছি, একটা মিছিল আসলে গিয়েছিল। বিজয়নগরের মিছিলটি যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র, শ্রমিক ও জনতার ব্যানারে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক অপতৎপরতা ও দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে মশাল মিছিল কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বিনিয়ামিন মোল্লা। সো এই মিছিলটা ওখানে যায়। ওখানে যাওয়ার পর ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং এইসব ক্ষেত্রে যা ঘটে, দুই পক্ষ পরস্পরকে মূলত প্রথম আক্রমণ করার ব্লেম করেন। জাতীয় পার্টি বলছেন যে ওই মিছিল থেকে আগে তাদের উপরে হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, তারা প্রতিরোধ করেছেন, তারা পালিয়ে যান, পরে তারা সংগঠিত হয়ে এসে এটা করছেন, যেন মুজিবুল হক জাতীয় পার্টির মহাসচিব এভাবেই বলছেন। আবার উল্টো যে সংগঠনটি মিছিল নিয়ে ওখানে গিয়েছিল সেখান থেকে বলা হয়েছে তারা ওখানে যাওয়ার পর তাদের উপরে জাতীয় পার্টি অফিস থেকে আক্রমণ করা হয়। আমরা পাল্টাপাল্টি সব তথ্যের ভিড়ে সত্য খুঁজে পাওয়াটা কঠিন, কিন্তু এটা এক ধরনের আমাদের ধারণা হতে পারে। সেটা হলো জাতীয় পার্টি বেশ কোণঠাসা অবস্থায় আছে, অন্তত ঢাকা শহরে। তারা স্বতঃপ্রণোদিত হয়ে আক্রমণ করবে এটা মনে করা খুব সহজ না। আবার যদি সেটা হয়েও থাকে, সেটা কারা করেছে, কি করেছে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ বাংলাদেশে অস্থিতিশীলতা যত বেশি তৈরি করা যায় সেই চেষ্টা নানা মহল থেকেই আছে। যাই হোক, প্রাথমিকভাবে যখন এখানে তাদের উপরে হামলা হয়েছিল তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে পরিচিত দুই সমন্বয়ক হাসনাত এবং সার্জিস ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তারা গেছেন, ওখানে যাওয়ার কথা বলেছেন, এবং শুধু যাওয়ার কথা না, তারা সেখানে জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করতে হবে, কারণ জাতীয় পার্টিকে জাতীয় বেঈমান তারা বলছেন এবং নিশ্চিহ্ন করতে হবে বলে তারা তেমন কথাবার্তা ফেসবুকেও লিখছেন। প্রাথমিকভাবে একটা কথা একটু বলে রাখা দরকার, সেটা হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দুই সমন্বয়ক আছেন তাদের জাতীয় পার্টির উপরে কি ক্ষুব্ধতা থাকার কথা? উত্তর হচ্ছে থাকার কথা। প্রথমত, জাতীয় পার্টিকে আসলে তো আমরা শেখ হাসিনার সাথে থাকার জন্য, শেখ হাসিনার ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে সাহায্য করার জন্য ব্লেম করতেই পারি, কন্ডেম করতেই পারি, করেছিও আমি। 3টা নির্বাচনের মধ্যে 14টা কিছুটা ছাড় দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড আমি বলছি না, কারণ এরশাদের অনিচ্ছা সত্ত্বেও গ্রেফতার টেফতার করে রওশন এরশাদের নেতৃত্বে যাওয়া। 18তে সবাই নির্বাচনে গিয়েছিল, জাতীয় পার্টিও গেছে, কিন্তু সেখানে তাদের একটা মেজর প্রবলেম আছে। তাদের হয়ে রাতে সিল মেরে তাদেরকে সো-কল্ড এমপি বানিয়েছিল এবং সেই এমপিত্ব তারা দারুণ উপভোগ করেছে। সর্বশেষ 2024 সালে জাতীয় পার্টির নির্বাচনে যাওয়া শেখ হাসিনাকে বিরাট লাইফ লাইন দিয়েছে। এটা নিয়ে জনাব জিএম কাদের, জাতীয় পার্টির চেয়ারপারসন, নানান রকম ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু এই ব্যাখ্যাগুলো খুব সঠিক, খুব আমাদেরকে সন্তুষ্ট করতে পারে সেই রকম ব্যাখ্যা না। বিশেষ করে
যদি চাপ দিয়ে নির্বাচন নেওয়াও হয়, ভাগ বাটোয়ারা নির্বাচন হয়েছে, কোন আসনে আওয়ামী লীগ থাকবে কোন আসনে থাকবে না সেটা নিয়ে ফাইট হতে হতে শেষ পর্যন্ত তারা সমঝোতা করেই নির্বাচনে গেছেন, তথাকথিত নির্বাচনে, সেই পার্লামেন্টে গেছেন। ফলে জাতীয় পার্টির উপরে ক্ষুব্ধতা খুব স্বাভাবিক। দেশের আপামর জনসাধারণ জাতীয় পার্টিকে শেখ হাসিনার দোসর হিসেবেই দেখে। ফলে যেটা হয়েছিল, হাসনাত এবং সার্জিস জাতীয় পার্টিকে যাতে রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার সংলাপে ডাকা না হয় এসব নিয়ে তাদের স্ট্যাটাসের মাধ্যমে চাপ তৈরি করেছিলেন। কারণ প্রাথমিক যে সংলাপ হয়েছিল সেখানে জাতীয় পার্টি আমন্ত্রণ পেয়েছিল এবং তাদের এই চাওয়াটার মধ্যেও অস্বাভাবিক কিছু নেই, এই চাওয়াটা স্বাভাবিক। সমস্যা হচ্ছে অন্য জায়গায়। সমস্যা হলো জাতীয় পার্টি এই সময়ে খুবই মাথা নিচু করে শান্তভাবে থাকা উচিত। তারা যে পাপ করেছে এই পাপের জন্য প্রায়শ্চিত্ত তো করতে হবে, তাদের আপাতত সাইলেন্ট থাকা উচিত ছিল। কিন্তু তারা বিরাট শক্তি দেখালেন এই অর্থে যে রংপুরের অঞ্চলে তাদের যেহেতু কিছু শক্তি আছে, জনসমর্থন আছে, সেখান থেকে হুমকি দেয়া হলো হাসনাত এবং সার্জিসকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। এরপর কয়েকদিন পর সার্জিস, আমি ভুল না করে থাকলে, রংপুরে যান, হাসনাত যাননি। সার্জিসের ওখানে যাওয়ার প্রতিবাদে লাঠি মিছিল করেছেন তারা। পাল্টা প্রতিবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হয়েছে। কিন্তু এই যে তারা একেবারে চুপচাপ থাকা দরকার, টু শব্দ না করে থাকা দরকার, সেই জায়গায় বসে তারা এই রকম হুমকি ধামকি দিচ্ছেন। তাদের এই রকম আচরণ একেবারে স্রেফ একটা আহাম্মকি। আমরা কাগজে কলমে ধরে নিলাম রংপুরে তাদের বিরাট শক্তি আছে এবং তারা হাসনাত সার্জিসদেরকে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে রীতিমতো দেখিয়ে দিতে পারবেন। তাতে কি হলো? তাদের এই আচরণের প্রভাব কি সারা দেশে পড়বে না? সারা দেশে সেই ক্ষুব্ধতা তৈরি হবে না? ঢাকায় যদি চিন্তা করি, জাতীয় পার্টি এই ছাত্রদের সাথে, তাদের আহ্বানের সাথে মুখে টিকবে কিভাবে? তারা এই হঠকারিতা করলেন। ফলে এই সংগঠনটি তাদের নেতাদেরকে যখন এরকম হুমকি দেওয়া হচ্ছে, তখন অন্য যেসব স্টুডেন্ট তাদের সাথে আছেন, অন্য মানুষজন যারা আছেন, আর সাথে অন্য মানুষদেরও, মানে আমি শুধু স্টুডেন্টদের কথা বলছি না, সাধারণ মানুষেরও জাতীয় পার্টির প্রতি বেশ ক্ষুব্ধতা আছে। জাতীয় পার্টিকে নানা ডেরোগেটরি নামে তারা ডাকেন এবং তারা অনেকেই রাইটলি আইডেন্টিফাই করেন শেখ হাসিনাকে তারা এইভাবে সাহায্য করেছেন বলে। ফলে এই ঝুঁকিটা তাদের জন্য তৈরি হয়েছিল। কিন্তু এই জায়গাটা আমি একটু আসতে চাই। তারা যেভাবে এটাকে ডিল করলেন, যা হলো, প্রথম ইনফ্যাক্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যায়নি, সেখানে অন্য একটা সংগঠন গণ অধিকার পরিষদ থেকে যাওয়া হয়েছিল। তারা যখন হামলার মুখোমুখি হয়েছে তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে গেছেন এবং সবাই মিলে, আমরা অন ক্যামেরা দেখেছি, রীতিমতো উৎসব করে পার্টির অফিসটা ভাঙা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। কিভাবে দেখব? আমি ব্যক্তিগতভাবে এই আচরণটাকে একেবারেই পছন্দ করিনি। আমরা ধরে নিলাম প্রতিবাদ জানানোর অধিকার আছে, ধরে নিলাম আসলেই আছে, জাতীয় পার্টির অভিমুখে, অফিস অভিমুখে মিছিল হবে, হতেই পারে। এখন এরকম একটা মিছিল যাচ্ছে, এই ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি আছে, সেটাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিল করার চেষ্টা করেছিল? না করলে কেন করেনি? এটা জরুরি ছিল। এরকম একটা সংঘাত তৈরি না হওয়াই ভালো ছিল। নাম্বার 2 হচ্ছে, যখন এই ঘটনা ঘটলো, ধরে নিলাম আমরা তাত্ত্বিকভাবে, আমি আবারও বলছি এটা খুবই ঝাপসা, অস্পষ্ট কি হয়েছিল, কিন্তু ধরে নিলাম যে যারা মিছিল নিয়ে গিয়েছিল তাদের উপরে জাতীয় পার্টি প্রথম হামলা করেছে। তারপর তো আসলে যেটা উচিত ছিল, যেটা করা যেত, এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো এবং হাসনাত সার্জিস তারা তাদের ক্যাপাসিটি থেকে সেটাকে ইনফর্ম করে খুব দ্রুত ওখানে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে পারতেন, সেটাই সবচেয়ে ভালো হতো। কিন্তু না, তারা ওখানে গেলেন, গিয়ে পরবর্তীতে সংঘাত হলো, সংঘর্ষ হলো, অফিস ভেঙে দেওয়া হলো, আগুন দেওয়া হলো। আমরা একটা কথা বলার চেষ্টা করছি, আমি জানি অনেকের ভালো লাগবে না, জাতীয় পার্টির প্রতি যেহেতু ক্ষুব্ধতা আছে, আমারও আছে, কিন্তু যেহেতু অনেক বেশি ক্ষুব্ধ আমরা, এই ক্ষুব্ধতার মধ্যে আমরা মনে করি যা করেছে ঠিক করেছে, এটা আরো আগে হওয়া উচিত ছিল, কেউ কেউ তাও ভাবতে পারেন। কিন্তু এই ধরনের আচরণ আমি বিশ্বাস করি, সিরিয়াসলি বিশ্বাস করি, শেখ হাসিনার পতনের পর, পালিয়ে যাওয়ার পর আমাদের যে গণতান্ত্রিক উত্তরণ, এটা কতগুলো মাইলস্টোন থাকবে, এর মধ্যে কতগুলো ব্যারিয়ার থাকবে, কতগুলো খারাপ নজির থাকবে, এটা সেরকম একটা খারাপ নজির হয়ে থাকবে। আমি সত্যিই তাই বিশ্বাস করি। জাতীয় পার্টি কোনো হুমকি না, সত্যিকার অর্থে কোনো হুমকি না, কারণ তারা আদতে খুবই দুর্বল, একেবারে শক্তিহীন একটা দলে পরিণত হয়েছে শেখ হাসিনার সাথে ক্ষমতা ভাগাভাগি করতে গিয়ে। রাষ্ট্রের জাতীয় পার্টি ইভেন এরশাদ পতনের সাথে সাথে 91 সালেও যে জাতীয় পার্টি ছিল, রাষ্ট্রের বেশ কয়েকটা জায়গায় তাদের খুব গুরুত্বপূর্ণ সমর্থক বেস ছিল, সেগুলো সব শেষ হয়ে গেছে, কারণ জাতীয় পার্টি কোনো রাজনীতি করে নাই। তাদের কাজ ছিল যে কোনোভাবেই হোক শেখ হাসিনার সাথে থেকে কিছু হালুয়া রুটির ভাগ পাওয়া। সো এই দুর্বল দলটা কোনো হুমকি ছিল না। তাদের সাথে যে আলাপটা চলছিল, এই আলাপটা সমাজে ঠিক আছে, যে তারা কিভাবে শেখ হাসিনাকে সাহায্য করেছে। আর নিষিদ্ধ করার আলাপও যদি কেউ আনতে চান, আনতে পারেন, কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ করার যেমন আলাপ আছে, তেমনি জাতীয় পার্টি নিষিদ্ধ করারও আলাপ আসতেই পারে। কিন্তু এই যে একটা ঘটনা, ক্রমাগত উস্কানি তৈরি করা, ভোলাটাইল পরিস্থিতি তৈরি করা এবং এরপর তার ভিত্তিতে অফিসের উপরে যা হওয়া, এটাকে আমাদের একটা উচ্ছৃঙ্খলতা হিসেবেই আমরা দেখব। আমরা একটা মব তৈরি করা এবং মবের মাধ্যমে ঘটনা ঘটিয়ে ফেলার যে চর্চা বেশ কিছুদিন আগে ছিল এই সরকার ক্ষমতা আসার পর, সেটার আরেকটা নজির। এরকম প্রত্যেকটা নজির, যেখানে যেখানে মব তৈরি হবে,
যেখানে যেখানে মব তৈরি হবে, মব তৈরি করার মাধ্যমে উদ্দেশ্য পূরণ করার চেষ্টা হবে বা হবে উদ্দেশ্য পূরণ হবে, প্রত্যেকটাই আমাদের গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের বিরুদ্ধে যায়। একটা কথা আমি অনেক সময় বলি, আমি যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখনও বলতাম যে একটা স্বৈরাচারী ব্যবস্থা, একটা মাফিয়াতন্ত্র টিকে থাকার সবচেয়ে বড় ঝুঁকি এবং ক্ষতি এটা যে স্বৈরাচার বা মাফিয়াতন্ত্র ট্রিকল ডাউন করে নামতে থাকে সমাজে, প্রতিষ্ঠানে, পরিবারে, এমনকি ব্যক্তির মধ্যেও ঢুকে যায়। আমরা আমাদের ভেতরে শেখ হাসিনা কোনো না কোনো থেকে যান। শেখ হাসিনা হওয়া সম্ভব না, সাম পার্সেন্টেজ। তার মানে শেখ হাসিনা বলতে তার এই স্বৈরাচারী চরিত্রকে বোঝাচ্ছি। এটাই সবচেয়ে ক্ষতির জায়গা এবং আমরা সেই ক্ষতির কতগুলো ফল দেখছি। কেউ কেউ বলতে পারেন যে একটা গণঅভ্যুত্থানের পর এই ধরনের কিছু বিশৃঙ্খলা হতেই পারে। গণঅভ্যুত্থান ঘটার দীর্ঘ সময় পার হয়ে গেছে, 3 মাস পূর্ণ হবে আর অল্প কয়েকদিন পরই। এই সময়ে এসে আমরা এখনো যদি আইনগতভাবে এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিকঠাক করার মাধ্যমে এটা করতে না পারি, এটা খুবই মর্মান্তিক। আমাদের মনে রাখতে হবে যারা এই মুহূর্তে ওখানে আক্রমণ করেছেন এবং ভাঙচুর করেছেন তারা বিরোধী শক্তি কেউ নন। সরকার অন্তত তাদের আহ্বানে তারা যদি আক্রান্ত হন, ইনফ্যাক্ট একটা সরকারের বিরোধী শক্তিকেও সেভ করতে হবে, একটা জেনুইন সরকার যদি হয়। আমরা চাই সেটা। আমরা সবসময় শত্রুরও অধিকারে বিশ্বাস করি, আমি করি। আমি আওয়ামী লীগের উপরে ব্যক্তিগত আক্রমণের নিন্দা প্রথম দিন থেকে করেছি শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর। সুতরাং একইভাবে আমি মনে করি যেটা সেটা হওয়া উচিত। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ইভেন গণ অধিকার পরিষদ যারা শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন, তাদের ডাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওখানে কাজ না করার তো কোনো কারণ নেই, এই মুহূর্তে অন্তত নেই। এখন রীতিমতো সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েও মাঠে আছে। সেই জায়গায় মব তৈরি করা এবং এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা খুবই খারাপ হলো। এবং যেটা তারা করতে যাচ্ছেন, জেনে করছেন না জেনে করছেন জানি না, এই ধরনের প্রতিটা ঘটনা আদতে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে রীতিমতো ঝুঁকির মুখে ফেলে, তাকে দুর্বল হিসাবে বিশ্ববাসীর কাছে পরিচিত করে তোলে। এই সরকারটা দুর্বল, এটা আমাদের দেশের ভবিষ্যতের জন্য ভালো কিছু হবে না। অনেকেই বসে আছে, বিশেষ করে ভারত বসে আছে শুধু এটা দেখানোর জন্যই, এবং এই রকম ঘটনা আরো ঘটানো আমাদের দিক থেকে কোনোভাবেই ঠিক হবে না। এবং আমাদের সময় লাগবে হয়তো, কিন্তু আমাদের ভেতরে যে সবার ভেতরে কম বেশি সাব পার্সেন্টেজ। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। দেখে হয়তো আপনার কোনো মন্তব্য থাকতে পারে। মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।